মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের অষ্টম আসর। প্রথম দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ও ফরাশগঞ্জ। দেশের রেফারিদের নির্ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য পরামর্শ বাফুফে সভাপতির। সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনার জন্য ক্লাব কর্মকর্তা ও ফুটবলারদের সাহায্য চাইলেন রেফারিরা। বিশ্বকাপে বাজে আম্পায়ারিং নিয়ে বিসিবির অভিযোগের সন্তোষজনক জবাব আইসিসির। শ্রীনি ও কামাল বিতর্ক প্রভাব ফেলবে না ভারতের বাংলাদেশ সফরে, জানালেন বিসিবির সহসভাপতি। ব্যক্তি বিশেষের যে সমস্যাটা, আমি মনে করি তার কোনো প্রভাব আমাদের সাথে বিসিসিআইয়ের সাথে কোনো কিছু হবে না। চিত্রনায়িকা হ্যাপির করা মামলায় অভিযুক্ত নন ক্রিকেটার রুবেল হোসেন, আদালতে মিরপুর থানা পুলিশের চূড়ান্ত প্রতিবেদন। এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ওপেনিংয়ে আসতে পারেন লিটন দাস, জানালো প্রধান নির্বাচক ফারুক। মাশরাফির ব্যাটিংয়ে বিসিএল এ জয় পেল দক্ষিণাঞ্চল। দেখছিলেন খেলার সময় শিরোনামগুলো। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শান্ত বিশ্বাস। আর দর্শক, আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাফুফের সদস্য ও জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। বাবু ভাই, আপনার সঙ্গে, আপনি জানেন আগামীকাল শুরু হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত আমাদের প্রিমিয়ার লিগ ফুটবল, তা আলোচনা করবো। তার আগে আমরা একটু প্রিমিয়ার লিগ ফুটবলের শুরু নিয়ে অধিনায়করা কথা হয় সেই রিপোর্টটি দেখে আসি। মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। দুইবার তারিখ পেছানোর পর অবশেষে মঙ্গলবার মাঠে গড়াচ্ছে 2014-15 মৌসুমের পেশাদার ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগে শেখ জামালের লক্ষ্য শিরোপা ধরে রাখা, আর শেখ রাসেল চায় হারানো শিরোপা পুনরুদ্ধার করতে। আবাহনী, মোহামেডানের মতো ক্লাবগুলো এবার নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে মরিয়া, আর অন্য ক্লাবগুলোর লক্ষ্য ভালো ফুটবল খেলে চমক উপহার দেয়া। অপেক্ষার পালা শেষ পর্যন্ত মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর পেশাদার ফুটবল লিগ। এবারের লিগ 3 লেগের পরিবর্তে হচ্ছে ডাবল লেগ পদ্ধতিতে, যাতে ম্যাচের সংখ্যা কমে যাবে। তবে এত কিছুর পরও ঘরোয়া ফুটবলের মর্যাদার লিগ মাঠে গড়ানোয় ক্লাবগুলোর সঙ্গে সমর্থকরাও বেশ খুশি। দেশের ফুটবলে আবাহনী, মোহামেডানের তেমন ধার নেই। গেল কয়েক বছর ধরে তাদের জায়গা দখল করে আছে শেখ জামাল এবং শেখ রাসেলের মতো ক্লাবগুলো। তাই দল গঠন থেকে শুরু করে মাঠের ফুটবল সহ সব জায়গাতেই এই ক্লাব দুটোর লড়াই স্পষ্ট। সেটা যে এবারের মৌসুমেও থাকবে তারই ইঙ্গিত দিলেন দুই অধিনায়ক। চ্যাম্পিয়নশিপের জন্য শারীরিক এবং মানসিকভাবে আমরা রেডি। আগামীকাল আমাদের ম্যাচ, প্রথম ম্যাচ। আমরা শেখ জামালের মতো খেলে আগামীকালের ম্যাচটা জয় দিয়ে এই লিগটা শুরু করতে চাই। ইনশাল্লাহ আমরা আমাদের চ্যাম্পিয়নশিপটা আমাদের করে রাখতে পারবো। ছোট টিম আর বড় টিম নেই, সবার সাথে মানে একটা জিনিস নিয়ে খেলতে হবে। চ্যাম্পিয়ন হতে হলে সব টিম সাথে জিততে হবে। আমি আশা রাখি যে আমাদের টিম অবশ্যই চ্যাম্পিয়ন ফাইটে আমরা থাকবো। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই টিম করেছে, আর চ্যাম্পিয়নের জন্য আমরা খেলবো। ফেডারেশন কাপকে বলা হয় প্রিমিয়ার লিগের পূর্ব প্রস্তুতি। সেই টুর্নামেন্টে অনেকটা দ্বিতীয় সারির দল গঠন করে ফাইনাল খেলে চমকই উপহার দিয়েছিল মুক্তিযোদ্ধা। এবার তাদের লক্ষ্য সেই ধারাবাহিকতা প্রিমিয়ার লিগও বজায় রাখা, আর আবাহনীর লক্ষ্য শিরোপার রেসে থাকা। ভালো শুরু করতে পারলে দেন আমাদের মোটিভেটেড, কনফিডেন্স সবকিছু মানে ভালো থাকবে। তাই আমরা সেদিকে লক্ষ্য আছে যে আমরা অবশ্যই লিগে ভালো একটা পারফরমেন্স করার জন্য এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। খেলার জন্য সবাই আর কি ব্যস্ত আছে। লিগ পিছায় মানে সবাই একটা বোরিং ছিল। এখন সবাই মনে হয় শুরু করবো। আমরা পরশুদিন এটা ভালো করে শুরু করতে যাচ্ছি এবং ম্যাচ বাই বাই আমাদের স্টার্ট আর কি করার ইচ্ছা। এবারের লিগের প্রথম পর্বে সব ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হবার আগে যে বিভিন্ন দলের অধিনায়করা যেসব কথা বলেছিলেন সেই রিপোর্টটি। আর আমাদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনি আসলে বাফুফের সঙ্গে অনেকদিন, আপনার অনেকগুলো পরিচয়, বাফুফের সদস্য, মিডিয়া কমিটির চেয়ারম্যান, জাতীয় দলের ম্যানেজার, আবার মোহামেডান ক্লাবের সাথে যুক্ত। তো এই যে আগামীকাল শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল, বহুল কাঙ্ক্ষিত বলা হচ্ছে এই কারণে যে আপনারা বারবার তারিখ পেছানোর পরেই লিগ শুরু। এই লিগ নিয়ে আসলে কি বলবেন? আপনারা এই লিগ নিয়ে আপনারা কতটা বেশি উত্তেজিত বা কতটা বেশি আগ্রহী? দেখুন, আপনাকে একটা কথা আমাকে সর্বপ্রথম বলতে হবে যে আপনি জানেন যে এটা অষ্টম আপনার লিগ। এর আগে যে 7টা লিগ হয়েছে এবং এই 7টা লিগ কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন সফলভাবে সমাপ্ত করতে পেরেছে। আপনি জানেন যে কাজী সালাউদ্দিন, যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি, যার কথা না বললেই নয়, আজকে ফুটবল কিন্তু প্রতি বছর মাঠে হচ্ছে।
আমরা বিগত দিনের কথা যদি আমরা চিন্তা করি, বিগত দিন যখন আপনার এই প্রফেশনাল লিগ হতো না, বি লিগ হতো না, তখন কিন্তু আমাদের খেলোয়াড়রা আপনার রাস্তায় নেমে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে খেলা চালানোর জন্য। তা এই জিনিসটা কিন্তু এখন আর নাই। মাঠে ফুটবল মাঠে ফুটবল কিন্তু সেটা হচ্ছে, যেভাবেই হোক না কেন। যেভাবেই হোক না, মানে যেভাবে না, ভালোভাবেই হচ্ছে। আচ্ছা। আপনি দেখেন আমরা প্রতিটা, আপনার ফেডারেশন কাপ হয়েছে কিছুদিন আগে, ফেডারেশন কাপ সফলভাবে সমাপ্ত হয়েছে। গত বছর যে 3টা টুর্নামেন্ট হওয়ার কথা, 3টা টুর্নামেন্ট আপনার ফুল কমপ্লিট করতে পেরেছি আমরা। এই বছরও আমরা ফেডারেশন কাপ আমরা শুরু করে সুন্দরভাবে আমরা সমাপ্ত করেছি। আপনি দেখেন ফুটবলের জোয়ার কিন্তু ফিরে এসছে। সেটা গোল্ড কাপে আমরা দেখলাম, আপনি দেখেন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত রাখবে। কারণ বাংলাদেশের মাটিতে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আপনার যে পারফরমেন্স শো করেছে, যে খেলা বাংলাদেশের দর্শকদেরকে উপহার দিয়েছে, বিগত কোনোদিন কিন্তু এই ধরনের হয় কিন্তু এত আপনারা বলছেন মাঠে ফুটবল রেখেছেন, তারপরও লিগ নিয়ে আসলে কেন দোলাচ্ছেন? যেটা পেশাদার লিগ, আমাদের সবচেয়ে মর্যাদাকর লিগ, আর সেটাতে কেন বারবার তারিখ পেছানো হয় বা সেটা এটার পিছনে কিছু কারণ শান্ত ভাই আমি আপনাকে বলি। আপনি দেখেন আমাদের পেশাদার লিগ এখন কিন্তু আমরা স্টার্ট করেছি, এরপরে কিন্তু মাঝখানে আবার একবার বন্ধ করতে হবে। এটার পিছনে কিছু কারণ আছে। আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দল আপনার যে কোনো প্রোগ্রামে কিন্তু চলে যেতে হয়। আপনার গত কিছুদিন আগে আপনি জানেন যে অনূর্ধ্ব 23 ফুটবল অনেক জাতীয় দলে অনেক প্লেয়ার ফুটবলার ছিল, আপনি 23-এ আমি নিজে ম্যানেজার। আপনি দেখেন 23-এ কিন্তু অনেক খেলোয়াড় ছিল। আর একটা ক্লাবে ধরেন আপনি মোহামেডানের 4 জন খেলোয়াড় আছে, আবাহনীর 4 জন খেলোয়াড় আছে, শেখ জামালের 7 জন খেলোয়াড় আছে। তারা তো এই 7 জন খেলোয়াড়কে বাইরে রেখে তারা তো বিলিগ খেলবে না, যার পরিপ্রেক্ষিতে তাদের সাথে সমঝোতার মাধ্যমে তাদের সাথে কথাবার্তা। কিন্তু বাবু ভাই এই যে কথাটা বললেন যে রেখে খেলবে না, কিন্তু আমরা বিশ্বে, আপনি তো ফুটবলেরই লোক, বিশ্বে কিন্তু যেই লিগগুলো চলে বা তখন কিন্তু জাতীয় দলের স্বার্থে ক্লাবগুলোকে ফুটবলার ছেড়ে দিতে হয়। তো মানে এটা তো ক্লাবগুলোরই সমস্যা, তারা কেন ব্যাকআপ ফুটবলার নিয়ে রাখে না, বা এটার জন্য বাফুফে কেন দায় নিবে? সেটা তো ক্লাবগুলোরই দায়িত্ব। মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে কি এইভাবেই তো পেছাবে? মানে আপনি কি বলবেন ক্লাবগুলোকে আরো বেশি সমৃদ্ধশালী হওয়া উচিত? ডেফিনেটলি আপনি জানেন যে এই বছর আপনি আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি সাহেবের নির্দেশেই, কাজী সালাউদ্দিন সাহেবের নির্দেশেই কিন্তু আমাদের কি করা হয়েছে, আপনার প্রফেশনাল লিগ কমিটি করা হয়েছে, যেটা বি লিগ কমিটি। এই কমিটিতে কিন্তু আপনার যারা ক্লাব প্রতিনিধি, আজকে মোহামেডানের একজন প্রতিনিধি, আবাহনীর একজন, সব ক্লাবের প্রতিনিধিদেরকে নিয়েই কিন্তু আপনার একটা কমিটি করা হয়েছে। এটা বি লিগ কমিটি, যেটা চেয়ারম্যান আমাদের আব্দুল সালাম মুর্শিদি। আপনি দেখেন এই কমিটি কিন্তু নির্ধারণ করতেছে যে লিগটা কখন গড়াবে। এই কমিটি সবাইকে নিয়ে বসেই কিন্তু সব সিদ্ধান্তগুলি নেওয়া হচ্ছে। তা আপনি যে কথাটা আমাকে বললেন যে পৃথিবীর সব জায়গাতেই কিন্তু আপনার জাতীয় দলের খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হয়, এখন আমাদের বাংলাদেশের খেলোয়াড়ই তো সীমিত। আপনি দেখেন খেলোয়াড় কিন্তু খুবই সীমিত, আপনি ওই নামগুলি আসে। আপনি আজকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যদি আপনি ফুল টিমটা করতে চান, আপনি দেখেন আপনার ওই যারা আমাদের দেখা যায় যে অর্ধেক ফুটবলার হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, কিছু করার নেই। যার জন্য আমাদেরকে বাধ্য হয়ে তখন এই বিলিগের খেলাটাকে বন্ধ রেখে আমাদের কিন্তু ন্যাশনাল টিমের জাতীয় দলের স্বার্থে জাতীয় দল বিদেশে যেতে হয়, আমাদের অনেক টুর্নামেন্ট। আর আমি সত্যিকার অর্থে যে জিনিসটা আমাদেরকে হচ্ছে যে আমাদের ফুটবলের র্যাঙ্কিং কিন্তু আগে থেকে আমরা অনেক বেটার পজিশনে আসছি, ধীরে ধীরে বাড়ছে। আমি দর্শকদেরকে বলতে চাই এটার পিছনেও কিন্তু কিছু যুক্তি আছে, কিছু কারণ আছে। এই কারণগুলি কিন্তু আপনার আগে জানতে হবে কি কারণ। আপনি দেখেন আমাদের থেকে কিন্তু ইন্ডিয়া, আমরা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া থেকে কিন্তু অনেক আগে আছি। এটার পিছনে কারণ কি, আমরা বিদেশি দলগুলিকে আমরা কিন্তু অনেক খেলতেছি। আপনি দেখেন গত কিছুদিন আগে আমরা এশিয়ান গেম, আমাদের কিন্তু নিয়মিত খেলা হচ্ছে। আমরা এশিয়ান গেমস খেলতে গিয়েছি কোথায়, কোরিয়াতে। আমরা যখন এশিয়ান গেমস কোরিয়াতে খেলতে গিয়েছি, ইন্ডিয়াও কিন্তু গিয়েছে। আমরা কি ভালো করেছি, আমরা আফগানিস্তান, সাবকন্টিনেন্টালের ভিতরে কিন্তু আফগানিস্তান আপনার চ্যাম্পিয়ন টিম, আমরা আফগানিস্তানকে হারিয়েছি। যার পরিপ্রেক্ষিতে ওইখানে আমাদের র্যাঙ্কিংটা কিন্তু অনেক বেটার পজিশনে। আমরাও জানি সেটা মাঠে গড়াচ্ছে এবং র্যাঙ্কিং বাড়ছে। আমরা কথা বলে খেলার সময় আর কি থাকছে একটু আমরা দর্শককে জানিয়ে আবার আসছি আপনার সাথে। খেলার সময় আরো যা দেখবেন, 30তম জাতীয় হকিতে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়ে শিরোপা জিতল ফরিদপুর জেলা। প্রাইজ মানি নিয়ে অসন্তুষ্টি খেলোয়াড়দের মাঝে।
দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল এবং বাংলাদেশের ফুটবল নিয়ে, এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। বাবু ভাই, আপনি বলছিলেন যে মাঠে খেলা রয়েছে, বাংলাদেশের ফুটবলের র্যাঙ্কিং উন্নতি হচ্ছে, তবে আমরা জাতীয় দলের প্লেয়ার ফুটবলারদের জাতীয় দল নিয়ে যেমনটা আমাদের সন্তুষ্টি রয়েছে, আমরা কিন্তু এখন ক্লাব ফুটবলটা যদি নিয়ে কথা বলতে চাই আপনার সঙ্গে, ক্লাব ফুটবলটা কি আসলে আমরা যেভাবে আগানোর কথা ছিল এত বছরের স্বাধীনতার পরে সেভাবে কি আছে কিনা, আপনার কি মনে হয়? আপনি তো অনেকদিন ধরে ক্লাব না না আছে, এই আছে, কারণ আপনি দেখেন ক্লাব ফুটবলে আমরা কিন্তু গত কিছুদিন আগে আপনার গত বছর শেখ জামাল ক্লাব আপনার ভুটানে কিংস কাপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে, অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এটা কিন্তু আর চারটিখানি ব্যাপার না। বিগত দিনে কিন্তু মোহামেডান ক্লাব অনেক চ্যাম্পিয়ন হয়েছে, আবনি ক্লাব বিদেশের মাটিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটার পিছনে আমরা ক্লাবগুলি কিন্তু ভালো দল গঠন করে বিধায়ী কিন্তু আপনার দেখবেন আমাদের কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, ফুটবল ফেডারেশনের কিছু ক্রাইটেরিয়া আছে। আমাদের এএফসি কাপ কে খেলবে? এএফসি কাপ আমাদের লিগ চ্যাম্পিয়ন টিম খেলবে। দেখেন কিছুদিন আগে কিন্তু আমাদের শেখ রাসেল ক্লাব আপনার খেলে আসছে। এটার পিছনে আমাদের যে ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয় এএফসি থেকে কিন্তু এটা নির্ধারণ করা হয়, এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু আমাদের টিমগুলি, আজকে আপনি যত যাই বলেন না বলেন, আমাদের ন্যাশনাল টিম যে করা হয়, এখানে দেখেন আমাদের বি লিগে যে টিমগুলি আছে, এখানে 11টা টিম এবছর, 11টা টিমের মধ্যে থেকে আমাদের 30-35 জন খেলোয়াড়, এর মধ্যে কিন্তু 10 থেকে 12 জন খেলোয়াড় শেখ জামালের, তাই না? শেখ জামাল ক্লাবের আপনার 12 জন খেলোয়াড়, শেখ রাসেলের প্রায় 7-8 জন খেলোয়াড়। তো সেই ক্ষেত্রে আপনি বললেন ঠিক জায়গায় আছে, তাহলে সব যদি শেখ জামাল ক্লাবের মতো করে হয়, বা শেখ জামালের মতো বা শেখ রাসেলের মতো কয়টা ক্লাব বা অন্য ক্লাবগুলো তো নিজস্ব মাঠ নেই, তাদের অনুশীলনের জায়গা নেই, মানে এই জায়গাগুলো তো তাদের সীমাবদ্ধতা রয়ে গেছে। আপনার আবনি মোহামেডানের কথা ধরতে গেলেই তারা তো আসলে অনেক দিন ধরে শিরোপার রেসে নেই আসলে, তাহলে কি না এক পক্ষ হয়ে যাচ্ছে না? না, এক পক্ষ হচ্ছে না। প্রতিযোগিতা 6 দলের হচ্ছে এটা ঠিক, বাট দল গঠন বা সুযোগ সুবিধার দিকে তো দুই একটা ক্লাব ছাড়া আসলে তেমন সুবিধা আছে, আপনি কি মনে করেন? না, আসলে খেলার মান কিন্তু বাড়তেছে। আপনি দেখেন এই গত কিছুদিন আগে ফেডারেশন কাপ হয়েছে, ফেডারেশন কাপে মোহামেডান ক্লাব কিন্তু কোয়ালিফাই করেছে, কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধার সাথে মোহামেডান ক্লাব ড্র করে লাস্টে কিন্তু সাডেন ডেতে ট্রাইবেকারে কিন্তু হেরেছে, তাই না? প্রতিদ্বন্দ্বিতা ছিল। আপনি টিমগুলি, তার মানে কি টিমগুলি কিন্তু প্যারালাল, আপনার কোনো অংশে কিন্তু কম না। আপনি দেখেন ফাইনাল ম্যাচে শেখ জামালের এত ভালো ভালো খেলোয়াড় কি করলো, ফাইনাল ম্যাচে কিন্তু শেখ জামাল 4 গোল খেয়েছে মুক্তিযোদ্ধার কাছে। এক পর্যায়ে যখন মুক্তিযোদ্ধা 4-3 এক গোলে 4-1, তারপরে কিন্তু তারা গোল শোধ করে তারা কিন্তু রিকভার করে চ্যাম্পিয়ন হয়েছে। আমি অবশ্যই কংগ্রেচুলেট করাই শেখ জামালের খেলোয়াড়দেরকে। ফুটবলে প্রতিযোগিতা হচ্ছে, ডেফিনেটলি প্রতিযোগিতা হচ্ছে, ইভেন খেলোয়াড় তৈরি হচ্ছে, খেলোয়াড়দের পয়সা পাচ্ছে। আজকে আপনি একটা ফুটবল প্লেয়ার, আপনি দেখেন একটা ফুটবল খেলোয়াড়, আজকে আপনি মামুনুল ইসলাম অলমোস্ট আই থিঙ্ক আমার যতটুকু ধারণা সে 40 লাখ টাকা এবার শেখ জামাল ক্লাব থেকে পেয়েছে। আজকে এমিলির কথা বলেন, শেখ রাসেলের থেকে সে 35-36 লাখ টাকা পেয়েছে। তার মানে কি, তারা কিন্তু আজকে আমাদের বাংলাদেশের যে খেলোয়াড়গুলি, সেই খেলোয়াড়গুলো কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অধীনে যে লিগটা চলতেছে, এই লিগ চলার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু টাকাটা পাচ্ছে না। কিন্তু বাবু ভাই, একটা অপ্রিয় সত্য কথা বলতে হয় যে কয়েকজন ফুটবলার কিন্তু টাকা পাচ্ছে, আবার আমরা এমনও অভিযোগ পাই ফুটবলারদের কাছ থেকে, অনেক ক্লাব থেকে তারা আসলে টাকা পায় না বা টাকা নিয়ে গড়িমসি করে, যেমন ছোট ক্লাবগুলোর কথা বলতেই হয়। তা আপনি শুধুমাত্র শেখ জামাল, আবহানী বা মোহামেডানের মধ্যে আমরা যদি কথা না বলি, আমরা যদি ফরাজগঞ্জ, রহমতগঞ্জ বা ফেনী সকার যেটা উদীয়মান ক্লাব, এরকম যারা দ্বিতীয় সারি ক্লাব রয়েছে, ওই ক্লাবগুলোর কি অবকাঠামো ঠিক আছে? আপনি তাহলে এবার আপনাকে আমি বলি, এটার একটা প্লাস পয়েন্ট কি হচ্ছে। আমি গত কিছুদিন আগে আমাদের বিলিগ যে কমিটি, যারা আমরা ক্লাবের প্রতিনিধিরা, আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির কাছে আমরা একটা অ্যাপিল করেছিলাম যে আমাদের ক্লাবগুলিকে একটা অনুদান দেওয়ার জন্য, অর্থ অনুদান, মানে এই অনুদানটা যদি দেওয়া হয় তাহলে এই টাকাটা কিন্তু আপনি মনে করেন মোহামেডান ক্লাব যে টাকাটা খরচ করছে, আবনি ক্লাব যে টাকা খরচ করছে, শেখ জামাল যে ক্লাব খরচ করছে, শেখ রাসেল করছে, মুক্তিযোদ্ধা করছে, ব্রাদার্স করছে, দেখা যাচ্ছে যে আমাদের নতুন যে দলগুলি, আজকে ধরেন আপনার ফরাজগঞ্জের কথা বললেন, রহমতগঞ্জের কথা বললেন, তারাও কিন্তু অলমোস্ট অলরেডি আপনার বি লিগে চলে এসছে, এই বছর তারা বি লিগে খেলবে। যার পরিপ্রেক্ষিতে আমরা যে বি লিগ কমিটি, আমাদের 11টা ক্লাবই কিন্তু 11টা ক্লাবের প্রতিনিধি কিন্তু আপনার অ্যাপিল করার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রত্যেকটা ক্লাবকে কিন্তু 25 লক্ষ টাকা করে, আমরা জানি যে আগে যেটা ছিল 10 লাখ টাকা, সেটা 25 লাখ করেছে, এবং এই টাকাটা কিন্তু সবাই পাচ্ছে, তাদের জন্য কিন্তু স্বচ্ছতা আমার মনে হয় হবে, এবং খেলোয়াড়রা কিন্তু টাকাটা পাবে। আমরা এই ব্যাপারে কথা বলবো যে ক্লাবগুলো কত টাকা পাচ্ছে, এবং রেফারিং নিয়ে অনেক কথা আছে, একটা বিরতি নিতে হচ্ছে।
বাংলাদেশের ফুটবলে নির্ভুল রেফারিং নিয়ে সমস্যা দীর্ঘদিনের। ক্লাবগুলো প্রায়ই রেফারি মান নিয়ে প্রশ্ন তোলেন। তাই এবার পেশাদার লীগ শুরুর আগেই রেফারিদের সঙ্গে বৈঠক করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি নির্ভুলভাবে খেলা পরিচালনার জন্য রেফারিদের আরও কঠোর হবার পরামর্শ দিয়েছেন। সেটপিস থেকে গোল হজমের বিষয়টি দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে বাংলাদেশকে, যার ব্যতিক্রম হয়নি সদ্য শেষ হওয়া এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বেও। কেন বাঙালিদের এমন সেটপিস দুর্বলতা? এমন প্রশ্নে অভিযোগের তীর রেফারিদের দিকে। ফুটবল পাড়ায় গুঞ্জন আছে স্থানীয় টুর্নামেন্টগুলোতে ডি বক্সের আশেপাশের ফাউলগুলো উপেক্ষা করেন রেফারিরা, যার জন্য বিষয়টি নাকি একরকম অভ্যাসেই পরিণত হয়েছে ফুটবলারদের। 2 দফা তারিখ পেছানোর পর শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ। সমস্যা নিরসনে বাফুফের উদ্যোগ এবার লিগ থেকেই, আর তাই প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর আগে রেফারিদের সেই নির্দেশনা দিলেন ফেডারেশন কর্তা। আপনারা যখন মাঠে ব্যাট চালাবেন, মেক শিওর প্লেয়াররা, বড় বড় টিমের প্লেয়াররা, আমি এখানে এইভাবেই বলছি, বড় বড় টিমের প্লেয়াররা এসে আপনাদেরকে ডিস্টার্ব করে। ফাউল হলে এইটা হইলে ইউজ ইউর কার্ড, ইউজ ইউর ডিসক্রিপশন। খেলা বন্ধ হয়ে গেলে খেলা বন্ধ হয়ে যাবে, খেলা শেষ হলে খেলা শেষ হয়ে যাবে। আই ডোন্ট কেয়ার, বাট প্লেয়ার্স উইল হ্যাভ টু বি ডিসিপ্লিন। অফিসিয়ালরা মাঠে ঢুকে এই করে, সাথে সাথে প্রথমে ওয়ার্নিং দিবেন, অ্যান্ড দেন ল অফ দ্য গেম যা বলে তাই করবেন। এদিকে ঘরোয়া ফুটবলে ছাড় দিয়ে ম্যাচ পরিচালনার কথা অস্বীকার করলেও কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয় বলে মানছেন রেফারিরাও। তবে সিদ্ধান্ত দেবার ব্যাপারে ভবিষ্যতে তারা আরো যত্নবান হবে বলেও জানান। ইগনোর না, অনেক সময় দেখা যায় যে আমরা দেই, তারপরে কিছু কিছু জিনিস ফাউল ছুটে যায় আমাদের হাত থেকে। অনেক সময় দেখা যায় আমরা ভালো পজিশনে থাকার না কারণে হয়তো এটা ছুটে যায়, আদারওয়াইজ ইচ্ছাকৃতভাবে এরকম ফাউল ছুটে যায় এরকম না। যারা আইনটা ক্লিয়ার জানে না, আইনটা তাদের কাছে যদি ক্লিয়ার আইনটা তারা জানে, যে কোচ হিসেবে যদি ওদেরকে লজ অফ দ্য গেম সম্পর্কে ধারণা দেওয়া হয়, তাহলে তারা রিয়েক্ট করবে না। পাশাপাশি সুষ্ঠু এবং নির্ভুলভাবে খেলা পরিচালনার জন্য ক্লাব কর্মকর্তা এবং ফুটবলারদের সহযোগিতাও প্রয়োজন বলে মত দেন রেফারিরা। মাঠে প্যাক লোক। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ম্যাচে প্যাক। এদিকে সাফ ফুটবলের আগে দক্ষিণ কোরিয়া গিয়ে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। সোমবার বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। ন্যাশনাল টিম যদি কোরিয়া যে ট্রেনিং করতে চায়, এবং ধরেন আমাদের সাফ গেম যাচ্ছে ডিসেম্বরে, তার আগে যদি আমরা সাউথ কোরিয়ান একাডেমিতে আমাদের টিম পাঠাতে চাই, সো দে উইল বি ভেরি ইন্টারেস্টেড যে তারা তাদের ওখানে আমরা ট্রেনিংটা করি। দে হ্যাভ অফার্ড মি অলরেডি, কিন্তু এটা আগে আমাকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট চিনিতে অফার করেছে। সো ইট ডিপেন্ডস নট অন সাউথ কোরিয়া, ইট ডিপেন্ডস অন বাংলাদেশ, যে বাংলাদেশ ওইখানে যাবে না কোথায় যাবে। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের ফুটবলের রেফারিং নিয়ে যে বাফুফের সভাপতির যে তৎপরতা বা সতর্কতা, ঠিক একই রকম ভাবে কোরিয়ান ফুটবল ফেডারেশন বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। আর আমাদের সঙ্গে আলোচনায় আছেন আমিনুল ইসলাম বাবু। বাবু ভাই, দুটো রিপোর্টই আমরা পরপর দেখলাম, রেফারিং নিয়ে এবং কোরিয়ান ফুটবল ফেডারেশন আমন্ত্রণ। কিন্তু রেফারিং নিয়ে যদি বলতে হয়, আপনারা ক্লাব কর্মকর্তা, আপনি ক্লাবের মধ্যেও আছেন, এই অভিযোগটা তো পুরনো। মানে রেফারিং নিয়ে মান উন্নয়নের আসলে বাংলাদেশে কোন জায়গায় সমস্যা? রেফারিদের সমস্যা নাকি ক্লাব কর্মকর্তাদের, যেমনটা সভাপতি বললেন যে কারো? আসলে আমি সর্বপ্রথম আমাদের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই, কারণ উনি কিন্তু এই জিনিসটা ওনার মাথা কনসেপ্টে আসছে, সেটা হচ্ছে আমাদের এই 23 খেলাতে, এই 23 খেলাটা যখন হচ্ছিল সেট পিসে, আপনি দেখেন বাংলাদেশ টিম আপনার 2 ম্যাচে যে গোলগুলি খেয়েছে, ঠিক ডি বক্সের বাইরে থেকে আপনার আননেসেসারি, প্রেসিডেন্ট সাহেব কিন্তু আমাদেরকে উনি নিজে চোখে আপনার ভিডিওতে এই আপনার এই খেলাগুলো রিপ্লে করে করে কিছুক্ষণ পর পর কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব দেখেছে। দেখেই কিন্তু উনি ওই তখনই এই জিনিসটা চিন্তা করছে যে আমাদের ছেলেরা, আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ছেলেরা তো ক্লাব লেভেলে ফুটবল খেলে, তারা যদি ক্লাব লেভেলে যদি এই ধরা এই কাজগুলো যদি না করতো, আমাদের রেফারিরা যদি এই জিনিসগুলো ধরতো, তাহলে হয়তো আজকে এই জিনিসটা সে গোলগুলো হতো ইন্টারন্যাশনাল, করতোই না, ওই জায়গায় আননেসেসারি। আপনি দেখেন ডি বক্সের বাইরে আমাদের একটা জিনিস যেটা হয়েছে, যেটা আমাদের প্রথম একদম ফার্স্ট সিরিয়ার বিপরীতে যেটা করেছে আমাদের আপনার ফাহাদ, আমাদের ফাহাদ কি করলো, এসে আপনার একটা আননেসেসারি যে একটা ফাউল করলো। আমরা কিন্তু 2.5 মিনিটের সময় একটা গোল খেয়েছি, যেটা আপনার খেলার শুরু, তখন আপনার সেই টিমটা এমনি মাজেল হয়ে যায়। যার জন্য প্রেসিডেন্ট সাহেব এই জিনিসটা তখনই উনি চিন্তা করেছে যে আমাদের রেফারিরা যাতে কোনো অবস্থাতেই
তারা কোনো কিছুতে যাতে না, সেটা গেল একটা জিনিস হচ্ছে রেফারিদের পক্ষ থেকে যখন বলা হচ্ছিল যে যখন লিগ চলে, লিগে যেটা হচ্ছে কি অনেক সময় দেখা যায় বড় ক্লাবগুলো যে কর্তারা বা ফুটবলাররা প্রেসার ক্রিয়েট করে, তো সেটা আসলে রেফারির উপরে আস্থা রাখাটা কতটা দরকার আসলে? না, প্রেসার ক্রিয়েট তো করার কোনো স্কোপ নাই, কারণ যখনই দল হেরে যায় তখনই রেফারিকে দেখেন। আমাদের বিগত দিনে আমি আপনাকে একটা কথা বলি, আমাদের যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আপনার যখন এই বিলিগটা আমাদের শুরু হচ্ছে, বিলিগটি শুরু হওয়ার আগে কিন্তু আমাদের বাইলস তৈরি হয়, গঠনতন্ত্র তৈরি হয়। এই গঠনতন্ত্রটা কিন্তু কি করা হয়, এই বাইলসটা আপনার প্রত্যেকটা ক্লাবকে আমরা কিন্তু পাঠিয়ে দিই। ক্লাবের কর্মকর্তাদেরকে পাঠানোর পরে তাদেরকে 7 দিন সময় দেওয়া হয় যে আপনাদের যদি এটার মতামতের বিরুদ্ধে কোনো কিছু থেকে থাকে দেন আপনারা লিখিত আকারে ফুটবল ফেডারেশনকে জানান। এখানে কিন্তু স্পষ্ট করে বাইলজে লেখা আছে, যদি কোনো কর্মকর্তা, মাঠে তো আপনার ম্যানেজার থাকে, আপনার কোচ থাকে, সহকারী ম্যানেজার থাকে, সহকারী কোচ থাকে, তাদেরও কিন্তু নাম লিপিবদ্ধ করা আছে। কেউ যদি রেফারির সাথে কোনো রকমের কোনো কিছু করে, যদি মাঠে খেলা পরিচালনার সময়ও রেফারি যদি তাদেরকে কোনো কিছু না করতে পারে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমি এখন কিছু করলে হয়তো একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, কিন্তু রেফারি ম্যাচ কমিশনারকে নিয়ে তারা কিন্তু একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টের উপরে ভিত্তি করে ওই বাইলজ দেখে যে কেউ কিন্তু সাসপেন্ড হতে পারে। অতএব আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে কোনো অবস্থাতেই আমাদের রেফারিকে বায়াস্ট করা ঠিক না, রেফারির বিরুদ্ধে কথা বলা ঠিক না, কারণ রেফারিরও তো হিউম্যান বিং। আচ্ছা, আরেকটু যদি ছোট্ট করে একটা কথা বলতেন যে এইবারের লিগটা আসলে একদম কেমন হতে যাচ্ছে বা আপনারা কি আশা করছেন? আপনি ছোট্ট করে। ডেফিনেটলি ভালো লিগ হচ্ছে, কারণ আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে ফুটবলের দর্শকরা কিন্তু মাঠে আসছে। আপনি সারা বাংলাদেশে আপনি যত খেলাই বলেন না কেন, ফুটবল কিন্তু ফুটবল। আপনি গ্রামে গঞ্জে যান, আপনি গ্রামে গঞ্জে যান, আপনি দেখবেন পেপার খুললে আপনারাই কিন্তু সংবাদে দেখছেন যে এক গ্রামের সঙ্গে আরেক গ্রামের ফুটবল খেলাকে কেন্দ্র করে এই কয়জন আহত হয়েছে। দ্যাট মিনস ফুটবলের জন্যই কিন্তু আজকে আমরা যারা ফুটবল ফেডারেশনে আছি, আমাদের সালাউদ্দিন ভাইয়ের একটাই কথা যে আমাদের ফুটবল মাঠে থাকবে, ফুটবল গ্রামে গঞ্জে থাকবে, এবং ফুটবল বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিদেশে যাবে। আমাদের ফুটবলকে কোনো রকমের আমরা ফুটবলের ঐতিহ্যকে আমরা হারাতে চাই না, এবং ফুটবল এগিয়ে যাবে এই প্রত্যাশা আমরাও করছি যে বাংলাদেশের ফুটবল আগের স্বর্ণালী অতীত যে আমরা বলি তার চেয়েও ভালো কিছু হচ্ছে এখন। তো সেই প্রত্যাশা আমাদেরও, এবং আমরা আশা করছি এবারে লিগ জমজমাট হবে। সেই লিগ দেখার আশা আমাদেরও আছে, আপনিও আছেন। বাবু ভাই, আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে আজকে দর্শক আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ হবে। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর সঙ্গে। তিনি যেমনটি বলেছেন এবং আশা করছেন আগামী এই পেশাদার ফুটবল লিগ জমজমাট হবে, এবং দর্শক আপনারাও মাঠে গিয়ে ফুটবল খেলা দেখবেন এবং ফুটবলারদের উৎসাহ দিবেন, এমন প্রত্যাশা তিনি করছেন, এবং সেই সঙ্গে দেশে ফুটবল অসংখ্য সমর্থকরা করছেন। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বাজে সিদ্ধান্তে বিসিবির আনুষ্ঠানিক অভিযোগের প্রেক্ষিতে সন্তোষজনক জবাব দিয়েছে আইসিসি। এমনটাই মন্তব্য করেছেন বিসিবির সহসভাপতি মাহবুব আনাম। জানান, শ্রীনিবাসন ও মুস্তফা কামালের আলোচিত বিতর্ক জুনে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরে কোনো প্রভাব ফেলবে না। এছাড়া এই রিপোর্টের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। 19 মার্চ মেলবোর্নে এক ভুতুড়ে সন্ধ্যায় ভদ্রলোকের ক্রিকেট কুলসিত হয় বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে। তাৎক্ষণিকভাবে ম্যাচ পরিচালকদের অবিচারগুলো চিহ্নিত করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে লিখিত অভিযোগ করে বিসিবি। বিষয়টি গুরুত্বের সাথে পর্যালোচনা করে জবাব দিয়েছে আইসিসি, কিন্তু ক্রিকেট সংস্থার জবাবপত্রে বিস্তারিত কি আছে তা বিসিবি খোলাসা না করলেও 4 দেয়ালের মাঝেই রাখলো বন্দি। আমি বলেছি সুসমাধা পেয়েছি আমরা, সুতরাং আমি মনে করি যে এটার ব্যাপারে আর অবভিয়াসলি সার্বিকভাবে ওই ম্যাচের ব্যাপারে আমাদের যে অবজারভেশনগুলো ছিল আমরা সঠিকভাবেই আইসিসির যে ডিপার্টমেন্টকে এটা নিয়ে জানানো দরকার সেটা অবশ্যই আমার মনে হয় বোর্ডের একান্ত ব্যাপার, সেটা পাবলিক ইনফরমেশন নয়। ওই ঘটনার পর মুস্তফা কামালের বদলে সংবিধান লঙ্ঘন করে বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে বিতর্কের শিরোমণি হয়ে ওঠেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এমন ঘটনায় শ্রীনি সমালোচিত হন ক্রিকেট বিশ্ব ছাড়াও নিজ দেশ ভারতেও। তারপরই ক্রিকেট আকাশে প্রশ্ন উঠে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে। তবে বিসিবির এই পরিচালক বলছেন এই বিতর্ক ব্যক্তি পর্যায়ে, ওই ঘটনা বিসিসিআই ও বিসিবির ভালো সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। তাই নির্ধারিত সময়ে ভারতের বিপক্ষে হবে টাইগারদের হোম সিরিজ। ব্যক্তি বিশেষের যে সমস্যাটা, আমি মনে করি তার কোনো প্রভাব
আমাদের সাথে বিসিসিআই এর সাথে কোনো কিছু হবে না। বিসিসিআই এর যারা শীর্ষ পর্যায়ে কর্মকর্তা তারা ওয়ার্ল্ড কাপের সময় ছিলেন, তারা আমাদের সাথে কথা বলেছেন। এটা উঠে আসেনি যে তারা আমাদের ট্যুরে আসবেন না। সবকিছু ঠিক থাকলে একটি টেস্ট ও 3টি ওয়ানডে খেলতে ধোনির নেতৃত্বে জুনে বাংলাদেশ সফরে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। এটা বাইলেটারাল এগ্রিমেন্টের মধ্যে হয়েছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে টাইগারদের দলে বড় পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। প্রতিপক্ষ উইকেট ও হোম কন্ডিশন বিবেচনায় আগামী 2-1 দিনের মধ্যেই দল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে দারুণ পারফর্ম করা ওপেনার লিটন দাসকে এই সিরিজে বাংলাদেশ দলে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বিশ্রামের খুব একটা সময় পাননি মাশরাফি মুশফিকরা, কারণ সামনে ঘরের মাঠে টাইগারদের ব্যস্ত সূচি, যা শুরুটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। আর বিসিএল ওয়ানডে টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের প্রস্তুতিটাও সেরে নিচ্ছেন দেশের শীর্ষস্থানীয় প্রায় সব ক্রিকেটার। এবারের বিশ্বকাপে নিজেদের সেরা ফলাফল পেয়েছে টাইগাররা, তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলে বড় পরিবর্তন আসবে না বলেই জানালেন বিসিবির প্রধান নির্বাচক। আমরা সবসময় চেষ্টা করি পরিবেশ, উইকেট, অপোনেন্ট দেখে টিম তৈরি করার জন্য। বাট তারপর আমি বলি যে আমাদের আসলে যেই ওয়ার্ল্ড কাপ এত ভালো খেলেছে ছেলেরা, টিমে খুব বেশি পরিবর্তন হবে না। ভালোর জন্য হয়তো একটা দুটো পরিবর্তন আসতে পারে। পরিবর্তনের জন্য পরিবর্তন না, যাতে পরিবর্তনটা টিমের জন্য ফ্রুটফুল হয় বা টিমের জন্য হেল্পফুল হয়। সব মিলিয়ে আমরা আসলে মনে করেন একটা ব্যালেন্স টিম তৈরি করার চেষ্টা করছি, এটা হোম কন্ডিশনে ভালো করবে। আর পরিবর্তন হলেও সেটা কোথায় হবে তার একটা ইঙ্গিত দিয়েছেন ফারুক আহমেদ। বিশ্বকাপে টাইগারদের ওপেনিং জুটির পারফরমেন্স নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। অপরদিকে ঘরোয়া ক্রিকেটে লিটন দাস ও রনি তালুকদারের মতো ওপেনাররা আছেন দারুণ ফর্মে, তার উপর যোগ হয়েছে এনামুল হকের ইনজুরি। সব মিলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ নতুন ওপেনিং জুটি নিয়ে মাঠে নামে বলে ইঙ্গিত প্রধান নির্বাচকের। আমরা সবসময় বলি একটা ইয়াংস্টার যখন পারফর্ম করে আমরা ওর জন্য একদম রাইট মোমেন্টে খুঁজি যে কখন তাকে সুযোগ দিলে সে ভালো করতে পারে। সো লিটন, শুধুমাত্র লিটন না, আমাদের লিটন আছে, ওপেনিং আর বেশ কিছু কয়েকটা ছেলে অত রান করছে। আপনার কিছু বোলার আছে যারা ভালো করেছে। তারপরে তো সবগুলো আমাদের বিবেচনায় থাকবে। সো ডেফিনেটলি লিটন হয়তো বা সিলেকশন একটু এগিয়ে থাকবে। ঘরের মাঠে গত কবছর টাইগারদের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী না হলেও তুলনামূলক ভালো, তাই প্রধান নির্বাচকের আশা পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখবে মাশরাফি, রিয়াদ, মুশফিকরা। আমার হোম কন্ডিশন আমি জানি আমাদের কি করতে হবে, এবং আপনি বোলারদের লেংথ বলেন, স্পিনারদের বোলিং বলেন, সবই কিন্তু এখানে আমাদের একটু ডিফারেন্ট হয়। এটা আমার ছেলেরা অনেক ভালো কোপ আপ করে ফেলতে পারবে, এবং বাংলাদেশ প্রবাবলি লাস্ট 2-3 বছর ধরে হোমে অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে। আমি আশা করি এটি কন্টিনিউশন হবে এই টুর্নামেন্টে, এই ট্যুরে পাকিস্তানের এগেইনস্ট। 2-1 দিনের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করবে বিসিবি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিসিএল এর খবর। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এ মাশরাফির ব্যাটসম্যান হবার দিনে জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। ফতুল্লায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামা মধ্যাঞ্চলে 213 রানের জবাবে মাশরাফির অনবদ্য 50 রানের সুবাদে 3 উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণাঞ্চলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আরো জানাচ্ছেন সজল মিত্র রিচার্ড। ফতুল্লায় দিনের শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো করতে পারেনি মধ্যাঞ্চল। রুবেলের বোলিং তোপে মাত্র 20 রানেই তারা হারায় ওপেনার আব্দুল মজিদকে। এরপর ধ্বংসযজ্ঞে রুবেলের সাথে আব্দুর রাজ্জাকও যোগ দিলে স্কোর বোর্ডে আরো 37 রান তুলতেই শামসু, রনি তালুকদার ও শুভাগত হোমের উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে মধ্যাঞ্চলের ব্যাটিং লাইন আপ। বিপাকে পড়া দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু সেই রুখে দাঁড়াবার চেষ্টাও খুব একটা কাজে আসেনি। ব্যক্তিগত 31 রানে এনামুল হক জুনিয়রের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন বিশ্বকাপে টাইগারদের হয়ে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির মালিক রিয়াদ। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো মধ্যাঞ্চলের হাল ধরেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ধীমান ঘোষ। এক প্রান্ত আগলে রেখে তিনি ব্যাট করে গেলেও সতীর্থদের আসা যাওয়ার মিছিলে এক পর্যায়ে তাদের স্কোর দাঁড়ায় 8 উইকেটে 156 রান। এরপর লোকাল বয় শরীফ ও ধীমান মিলে গড়েন 52 রানের জুটি। সেই সুবাদে 200 রানের কোটা পেরোয় মধ্যাঞ্চলের ইনিংস। শেষ পর্যন্ত 213 রানেই থামে রিয়াদরা। ধীমান 64 রানে অপরাজিত থাকেন। দক্ষিণাঞ্চলের পক্ষে 42 রানে 5 উইকেট নেন পেসার রুবেল হোসেন। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দক্ষিণাঞ্চলের 2 ওপেনার ইমরুল ও সৈকত। 49 রানের সেই দারুণ জুটি ভাঙার পরপরই যেন মরক লাগে মাশরাফিদের ইনিংসে। মাত্র 9 রান করে ইমরুল বিদায় নিলেও 50 তুলে নিয়ে মোশাররফ রুবেলের শিকার হয়ে সাজঘরে ফেরেন সৈকত।
এর পরপরই বল হাতে ঘূর্ণি দেখান মধ্যাঞ্চলের স্পিনার ইলিয়াস সানি। তার স্পিন বিষে মুহূর্তেই 7 উইকেটে 147 রানে পরিণত হয় দক্ষিণাঞ্চলের স্কোর। দলের হার যখন সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক মাশরাফি। মাত্র 33 বলে 50 রানে অপরাজিত থাকেন তিনি। তার সাথে 21 বলে অপরাজিত 28 রান করে যোগ্য সঙ্গ দেন আব্দুর রাজ্জাক। অষ্টম উইকেটে দুজনে মিলে করেন 73 রানের অবিচ্ছেদ্য জুটি। শেষ পর্যন্ত 3 উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে মধ্যাঞ্চল। বিসিএল এর এবারের ওয়ানডে ফরম্যাটের আসরকে দেখা হচ্ছিল পাকিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে টাইগারদের প্রস্তুতি হিসেবে। সেই প্রস্তুতিতে কতটুকু সফল হয়েছে টাইগাররা সেটি হয়তো বোঝা যাবে পাকিস্তানের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজেই। তবে তার আগে এই লো স্কোরিং এর ম্যাচগুলো টাইগারদের বেশ ভোগাচ্ছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। চিত্রনায়িকা হ্যাপির করা মামলায় অভিযুক্ত নন ক্রিকেটার রুবেল হোসেন আদালতে এমন চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে মিরপুর থানা পুলিশ। আজ দুপুরে মামলার সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সিএমএম আদালতের সংশ্লিষ্ট শাখায় এই প্রতিবেদন দাখিল করেন। আগামী 13 এপ্রিল মামলার ধার্য তারিখে প্রতিবেদনটি আদালতে দাখিল করা হবে বলে জানা যায়। প্রতিবেদনে রুবেলের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে। গত বছরের 12 ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় এই মামলাটি দায়ের করেন হ্যাপি। এই মামলায় বর্তমানে জামিনে আছেন পেসার রুবেল। চূড়ান্ত রিপোর্টে তিনি ফৌজদারি বিধান কোর্টের 173 ধারা মতে তিনি এই রিপোর্ট আদালতে জমা দিয়েছেন এবং এই রিপোর্টে তিনি বলেছেন যে বাদী নাজরিন আক্তার হ্যাপি প্রাপ্তবয়স্ক, তিনি মিডিয়াতে কাজ করায় সচেতন এবং আধুনিক একজন ব্যক্তি। তিনি যদি রুবেলের সাথে মেলামেশা করিয়াও থাকেন তাহলে সেটা তার সম্মতিসহ হইয়া থাকিতে পারে। যেহেতু এখনো বিষয়টি প্রক্রিয়াধীন আছে, বাদীর সাথে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত করার পরে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এবারের 30তম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের খবর। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারকা ঠাসা দল বাংলাদেশ নৌবাহিনীকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জিতেছে ফরিদপুর জেলা দল। তবে দুদলের খেলোয়াড়রাই এই টুর্নামেন্টকে সফল বললেও প্রাইজ মানির অঙ্কটা এতটাই কম জানিয়ে উঠেছে নানা প্রশ্ন। আসলে চ্যাম্পিয়ন দল পেয়েছে মাত্র 50,000 টাকা। আন্তর্জাতিক নিয়মাবলী অনুসরণ, নীল টার্ফ সব মিলিয়ে ঘরোয়া টুর্নামেন্টের একটি মানসম্মত আয়োজনই বলা যায় 30তম জাতীয় হকি চ্যাম্পিয়নশিপকে। তাই কেউ কেউ বলছেন মাঠের খেলায় দেশের হকিতে অন্যতম সফল আসর এটি, যাতে আবার শিরোপার লড়াইয়ে মাঠে নেমেছিল জাতীয় দলের অনেক খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত দুই সেরা দল বাংলাদেশ নৌবাহিনী ও ফরিদপুর জেলা। ম্যাচের পুরোটা সময় দুদলই ছিল লড়াকু মেজাজে। তবে আসরে এর আগের ম্যাচগুলোতে দুর্দান্ত খেলা বাংলাদেশ নৌবাহিনী এদিন গোল মিসের মহড়াই দেখিয়েছে, যা সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে ফরিদপুর। 23 মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রশান্তর করা গোল প্রথম লিড এনে দেয় অধিনায়ক মুসার দলকে। তবে একই প্রতিপক্ষের কাছে গ্রুপ পর্বের হারের শোধ তুলতে মরিয়া হয়ে থাকা চয়ন জিমিরা 4 মিনিট পরেই সমতায় ফেরে, আর তাদের আনন্দের উপলক্ষ এনে দেন 12 গোল নিয়ে আসরের সর্বোচ্চ গোলদাতা মইনুল ইসলাম কৌশিক। কিন্তু শেষের দিকে নিলয়ের পাস থেকে চমৎকার ফিনিশিংয়ে গোল করে ফরিদপুর দলকে উল্লাসে মাতান মিমো। আর এই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আকাশী হলুদ জার্সিধারীরা। টুর্নামেন্ট জুড়ে 5টি গোল করা সহ দলের সবগুলো জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিমো স্বীকৃতি পেয়েছেন আসরের সেরা খেলোয়াড়ের। চ্যাম্পিয়ন হয়ে অনেক ভালো লাগতেছে, আর তো সেরা খেলোয়াড় আগেও হয়েছিলাম ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে, আর সবকিছু মিলে নতুন মাঠে খেলা অনেক ভালো লাগতেছে। তবে একটি বিষয় নিয়ে কিছুটা অসন্তোষ আছে খেলোয়াড়দের মনে। দেশের বড় বড় ক্লাব আর তারকা খেলোয়াড় নিয়ে সাজানো এ আসরে বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে পেয়েছে মাত্র 50,000 টাকা। প্রাইজ মানি যেটা অবশ্যই এটা বাড়ানো উচিত। প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু আকর্ষণ থাকে যে প্রাইজ মানি একটা গিফট, সবাই আকর্ষণ, সবাই একটা টার্গেট করে। তো আমি মনে করি যে এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই স্পন্সর আগে মানে আসা উচিত। নর্মাল স্কুল টুর্নামেন্টের মতো যদি 3 লাখ 5 লাখ টাকা হয় তাহলে এই টুর্নামেন্টে অবশ্যই আরো বেশি হওয়া উচিত। মাঠের আয়োজনটা যেমনই হোক, এত বড় আসরে প্রাইজ মানি সহ পুরস্কারের অঙ্কটা আরো বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন হকি প্রেমীরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে আতিথ্য নেবে টেবিলে 4 নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি। শেলহার্স্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত বাংলাদেশ সময় রাত 1টায়। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গেল 7 দেখায় টানা জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে সিটিজেনরা, যাতে বাড়তি উৎসাহ দেবে ইয়া তোরে ও আলেকজান্ডারের সুস্থতা। অন্যদিকে গেল 8 ম্যাচে মাত্র 2টি জয় নিয়ে ধুঁকতে থাকা স্বাগতিকদের প্রেরণার নাম ঘরের মাঠ, কিন্তু দুশ্চিন্তার নাম ইনজুরি। কারণ ইনজুরি আক্রান্ত তারকা স্ট্রাইকার সামাক ও ফ্রেজার ক্যাম্বেলকে আজ থাকতে হবে সাইডলাইনে।
রাশিয়ার টুলা শহরে দুই ফুটবল সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। পুলিশ অন্তত 15 জনকে আটক করেছে। রোববার রাশিয়া প্রিমিয়ার লিগের খেলায় প্রথমার্ধে টর্পেডো মস্কো দলের সমর্থকরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলে এবং এফসি আর্সেনাল টুলার সমর্থকদের উপর চড়াও হয়। টুর্নামেন্টের নিরাপত্তা প্রধান আলেকজান্ডার ম্যার্টিন জানান, টুলার সমর্থকরা মস্কো সমর্থকদের উদ্দেশ্যে কটূক্তি করায় হাতাহাতির ঘটনা শুরু হয়। এরপর তা সংঘর্ষের রূপ নেয়। 5 মিনিট বন্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে আবার খেলা শুরু হয়। খেলায় 3-1 গোলে জয়ী হয় টর্পেডো মস্কো। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 8ম আসর। প্রথম দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ও ফরাশগঞ্জ। দেশের রেফারিদের নির্ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য পরামর্শ বাফুফের সভাপতি। সুষ্ঠুভাবে ম্যাচ পরিচালনার জন্য ক্লাব কর্মকর্তা ও ফুটবলারদের সাহায্য চাইলেন রেফারিরা। বিশ্বকাপে বাজে আম্পায়ারিং নিয়ে বিসিবির অভিযোগের সন্তোষজনক জবাব আইসিসি। শ্রীনি ও কামাল বিতর্ক প্রভাব ফেলবে না ভারতের বাংলাদেশ সফরে, জানালো বিসিবি সহসভাপতি। ব্যক্তি বিশেষের যে সমস্যাটা, আমি মনে করি তার কোনো প্রভাব আমাদের সাথে বিসিসিআই এর সাথে কোনো কিছু হবে না। চিত্রনায়িকা হ্যাপির করা মামলায় অভিযুক্ত নন রুবেল হোসেন আদালতে মিরপুর থানা পুলিশের চূড়ান্ত প্রতিবেদন। এবং পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ওপেনিং এ আসতে পারেন লিটন দাস, জানালো প্রধান নির্বাচক ফারুক। মাশরাফির ব্যাটিং এ বিসিএল এর জয় পেল দক্ষিণাঞ্চল। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিজেন নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। আর পাশাপাশি খেলার আপডেট পেতে এসএমএস করুন *এস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।